রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিস্ট্যান্স বা করসপন্ডেন্ট মোডে হিস্ট্রিতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে আমি চলে এসেছি। আজকের মূলত সিসি 3.1 পেপারের যে ফাইনাল সাজেশন সেটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সময় অপচয় একেবারে না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং সিসি 3.1 এর ফাইনাল সাজেশনগুলো লিখে ফেলো। প্রথম ইউনিট থেকে আমি টোটাল 4টি প্রশ্ন শেয়ার করতে চলেছি। ফার্স্ট কোয়েশ্চেন যেটি হতে পারে সম্ভাব্য সেটি হলো রাইট শর্ট এসে অন দ্য ভেরিয়াস সোর্সেস ফর রিকনস্ট্রাক্টিং কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ সমসাময়িক ভারতের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে বিভিন্ন যে উপাদানগুলি রয়েছে তার উপর একটি নিবন্ধ লেখো। এখানে বলে রাখতে চাইব সমসাময়িক ভারত বলতে কিন্তু আমরা মূলত স্বাধীনতার পরবর্তী পর্যায়ের ভারতবর্ষকেই বুঝছি, অর্থাৎ 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেল এবং তার পরবর্তীকালে যে সময়টি অতিক্রান্ত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যেটিকে আমরা স্বাধীনতার উত্তর পর্যায়ের ভারতবর্ষের ইতিহাস বলে জানি, সেই ইতিহাস পুনর্গঠনের যেসব উপাদান তার উপর একটি নিবন্ধ লেখো। এটি প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, ভালো করে নিও। পরের যে প্রশ্নটি আমি ইম্পর্টেন্ট বলে মনে করছি সেটি হলো ক্রিটিক্যালি ডিসকাস দ্য অ্যাপ্রোচ মেথড রিগার্ডিং কন্টেম্পোরারি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি রাইটিং। কেউ এটা আধুনিক ভারতের ইতিহাস লিখনও বলে, আবার কেউ কন্টেম্পোরারি হিস্ট্রি রাইটিং বলে। আমি যেটা বলতে চাইছি সেটি হলো যে এই যে সমসাময়িক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যে অ্যাপ্রোচ আমরা লক্ষ্য করি, যে মেথড বা পদ্ধতি, যে প্রবণতা আমরা লক্ষ্য করি, সেটির উপর একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তবে এর সঙ্গে একটি ছোট্ট পার্ট কোয়েশ্চেনও জুড়ে যেতে পারে। সেটি হলো এই যে সমসাময়িক ইতিহাস রচনার ক্ষেত্রে কি কি সমস্যা বা কি কি সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তোমরা প্রত্যেকে জানো 1947 সালের দেশ স্বাধীন হওয়ার পর আমরা যে ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, সেখানে অন্য সব কাজের মতো ইতিহাস পুনর্গঠনের কাজটিও চলেছে। বাট যেহেতু সিচুয়েশনটা ছিল অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত বৈপরীত্যমূলক, সেই ডিফিকাল্ট সিচুয়েশনে দাঁড়িয়ে ইতিহাস লেখার ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক সমস্যা ছিল। সেটিও কিন্তু ছোট্ট করে পার্ট কোয়েশ্চেন হিসেবে জুড়ে দিতে পারে, আবার নাও পারে। থার্ড যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটি হলো থ্রো লাইট অন পিরিয়ডাইজেশন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি। সমসাময়িক ভারতের ইতিহাসের যে পর্বকরণ একটু ভেঙে বললে তোমরা বুঝতে পারবে। আমরা দেখো যখন প্রাচীন ভারতের ইতিহাস ছোটবেলায় পড়াশোনা করেছিলাম, সেখানে সেই প্রাচীন যুগকে কয়েকটি ভাগে ভেঙেছিলাম। যেমন ধরো সিন্ধু সভ্যতার যুগ, যেমন ধরো বৈদিক যুগ, যেমন ধরো মৌর্য যুগ, গুপ্ত যুগ, এভাবে আমরা সময়কে ভেঙে ভেঙে আমরা পড়াশোনা করেছিলাম। ঠিক একইভাবে দেশ স্বাধীন হলো 1947 সাল, তারপর থেকে যে ইতিহাসটাকে আমরা সমসাময়িক ইতিহাস বলছি, সেখানেও কিন্তু কাল বিভাজন বা পর্ব বিভাজনের একটা প্রবণতা আমরা দেখি। যেমন 1947 সাল থেকে 1967 সাল পর্যন্ত দেশ স্বাধীন হলো, তার পরবর্তী 20 বছরকে একটা আমরা গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে বেছে নিয়েছি, আমরা মানে ইতিহাসবিদরা নির্ধারণ করেছেন। আবার 1970 এবং 80-র দশক, এই 20 বছরকেও ইতিহাসবিদরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে চিহ্নিত করেছেন। এবং 1980-র দশকের পর থেকে টিল টুডে আজ পর্যন্ত যে সময়কালটা, সেটিকে একটি পর্ব বা অধ্যায় হিসেবে তারা চিহ্নিত করেছেন। তো সমসাময়িক ইতিহাসের এই যে ভিন্ন ভিন্ন পর্ব, যেটাকে আমরা বলছি পিরিয়ডাইজেশন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি, তার উপরে কিন্তু একটি নিবন্ধ লেখো। এইরকম একটি প্রশ্ন হতে পারে। তোমরা এই 3টে প্রশ্ন খুব কেয়ারফুলি করবে। তার সঙ্গে আরেকটি প্রশ্ন আমি অ্যাড করতে চাইবো, 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ডিসকাস হাউ ক্যান উই ওভারকাম দ্য প্রবলেমস অফ রাইটিং কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি। আমি একটু আগেই জাস্ট বলছিলাম যে এই সমসাময়িক ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে আমাদের।
এখন এই যে প্রশ্নটি থ্রো করলাম তার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে কিভাবে এই সমসাময়িক ইতিহাস পুনর্গঠনের যে চ্যালেঞ্জ, যে প্রতিবন্ধকতা, যে সমস্যা, যে সীমাবদ্ধতাগুলিকে আমরা ওভারকাম করতে পারি, তার উপর একটি নিবন্ধ লেখো। এই টোটাল 4টি প্রশ্ন করলে আমি ডেফিনেট শিওর তোমরা একটি প্রশ্ন ফাইনালি ইম্পর্টেন্ট হিসাবে পেয়ে যাবে। চলে আসবো ইউনিট 2-তে। সেখানেও আমি মূলত 4টি প্রশ্ন শেয়ার করেছি। ফার্স্ট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ আমার বলে মনে হয়েছে সেটি হলো ইলিউসিটেট দ্য মেইন ফিচার্স অফ কলোনিয়াল লিগ্যাসি ইন ইন্ডিয়া। 1947 সালে দেশ স্বাধীনতা পেল, অর্থাৎ কলোনিয়াল যে নিয়ন্ত্রণ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম, তারপর থেকে যে উত্তরাধিকার, মানে ভারতবর্ষ কলোনিয়াল উত্তর পর্যায়ে যে পর্যায়ে আমরা প্রবেশ করলাম, সেই পর্যায়ের যে বিভিন্ন বৈশিষ্ট্য, যেটাকে আমি খুব ছোট করে বলতে পারি ঔপনিবেশিক উত্তরাধিকার, এর যে বিভিন্ন বৈশিষ্ট্য সেইটার উপর একটা নিবন্ধ লেখো। বুঝতে হয়তো একটু জটিল বলে মনে হচ্ছে, কিন্তু একটু খেয়াল করে দেখবে, দেশ স্বাধীন হলো, ঔপনিবেশিকভাবে আমরা একটা মুক্ত হলাম বটে, কিন্তু অর্থনৈতিকভাবে জরাজীর্ণ বিপর্যস্ত হয়ে পড়লাম। তাহলে কি অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা বা সীমাবদ্ধতার যে বিষয়টা, এটা একটা ফিচার্স। রাজনৈতিকভাবে তখনও পর্যন্ত এককমাত্র রাজনৈতিক দলের প্রাধান্য চোখে পড়ছে, সেটা হলো জাতীয় কংগ্রেস। সেখানে যে অনেকগুলো দল, আজকের দিনে যেটা আমরা মডার্ন যে পার্লামেন্টারি অ্যান্ড ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক স্ট্রাকচার বলতে যেটা দেখি, সেটা সেই সময় অন্তত ছিল না। সুতরাং রাজনীতির ক্ষেত্রে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটাও একটা রাজনৈতিক বৈশিষ্ট্য। এভাবে তোমরা কলোনিয়াল যে লিগ্যাসি, সেটা কিন্তু একটু সুন্দর করে তোমরা তৈরি হয়ে নিও। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করছি। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হলো ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ দ্য ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস আফটার ইন্ডিপেন্ডেন্স। 1947 সালে দেশ স্বাধীনতার পরে ভারতবর্ষ কিন্তু ভয়ঙ্করভাবে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছিলাম, যেটাকে আমরা ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস বলে আমরা জানি বা চিনি। এখন এই ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস থেকে বাড়ি আসার জন্য আমরা আবার কিন্তু 5 ইয়ার প্ল্যানসকেও কিন্তু গুরুত্ব দিয়েছিলাম, যেটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে জানি। তো এই দুটোকে পাঞ্চ করে একটি প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড 5 ইয়ার প্ল্যান। এভাবে কম্বাইন্ড মোডে কিন্তু একটি প্রশ্ন তোমরা তৈরি হয়ে নিও। তৃতীয় যে প্রশ্নটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি হলো রিফ্লেক্ট অন সিভিল লিবার্টি অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। 1947-এর পর দেশ যখন স্বাধীনতা পেল, তখন কিন্তু এই যে প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, যেটা আমরা বর্তমানে পার্লামেন্টারি অ্যান্ড ডেমোক্রেসিতে আছি, সেই স্ট্রাকচারটা কিন্তু খুব একটা প্রায় ছিল না বললেই চলে। সেটা সময় লেগেছে, একটু একটু তৈরি হতে সময় লেগেছে। সেখানে পণ্ডিত নেহেরু থেকে শুরু করে অনেকেরই অবদান ছিল। সেটা কিভাবে তৈরি হলো এবং সামাজিক যে স্বাধীনতা, যে ন্যায় নীতি সংক্রান্ত বিষয়টা কিভাবে সুচারুভাবে ইমপ্লিমেন্টেড হলো আফটার ইন্ডিপেন্ডেন্স, সেই ব্যাপারটাও কিন্তু যে বিষয়টা কিভাবে ধীরে ধীরে ভারতবর্ষ পাচ্ছে, সেই পরিস্থিতিটাকে ওভারকাম করার সঙ্গে সঙ্গে একটা সুস্থ একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠছে, সেই বিষয়টা কিন্তু একটু এই আনসারটার মধ্যে তোমরা তৈরি হয়ে নিও। দুটো বিষয়ের উপর ফোকাস থাকছে এই প্রশ্নটা, একটা হচ্ছে সিভিল লিবার্টি অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। আরেকটি প্রশ্ন, যদিও এই 3টে প্রশ্ন করলে হয়ে যাবে আশা করছি, তবুও একটা প্রশ্ন একটু দিয়ে রাখবো, সেটি হলো উড ইউ কনসিডার 1947 অ্যাজ এ ব্রেক উইথ দ্য পাস্ট ইন সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল টার্মস? দেখো, 1947 সালকে অনেকে বলছে যে আধুনিক ভারতের ইতিহাসের একটা জলবিভাজিকা। কেন? তার আগের যে রাজনীতি, সমাজ, অর্থনীতি বিরাজমান ছিল এবং স্বাধীনতার পরের যে রাজনীতি, সমাজ, অর্থনীতি রয়েছে, এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য আছে। তো কতটা কি সেই পার্থক্য? 1947 সালের পরের যেটা সমসাময়িক ইতিহাস বলতে বারবার আমরা দেখছি, যেটাকে স্বাধীনতার উত্তর পর্যায়ের ভারতের ইতিহাস বলছি, সেই রাজনীতি, অর্থনীতি এবং সমাজের সঙ্গে পূর্বতন রাজনীতি, অর্থনীতি, সমাজের কি পার্থক্য আমরা লক্ষ্য করছি, তার উপরে কিন্তু একটি প্রশ্ন এই পাঠ থেকে হতে পারে। ভীষণ ভালো করে দেখে রেখো। আমার আশা করব এই 4টের বাইরে কোনো প্রশ্ন হবে বলে আমার মনে হচ্ছে না, তোমরা অবশ্যই করে নিও। ইউনিট 3-তে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেখানে আমি শেয়ার করছি। ইউনিট 3-র যে ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হলো ইভ্যালুয়েট জওহরলাল নেহেরুজ কন্ট্রিবিউশন অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া। আমরা সবাই জানি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু। তিনি
আধুনিক ভারতের নির্মাতা হিসাবে কী ধরনের ভূমিকা পালন করেছিলেন বা কী ধরনের অবদানের সাক্ষ্য রেখেছিলেন তার মূল্যায়ন করো। এটা প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হলো, ওয়াই লাল বাহাদুর শাস্ত্রী নোন অ্যাজ দ্য ন্যাশনাল হিরো অফ ইন্ডিয়া। ভালো করে খেয়াল করবে, লাল বাহাদুর শাস্ত্রীকে কেন ন্যাশনাল হিরো আমরা বলবো। যখন পণ্ডিত নেহেরু মারা যাচ্ছেন তারপরে কিন্তু ভারতবর্ষ একটা নেতৃত্বহীনতায় ভুগছিল, এবং কার হাত ধরে ভারতবর্ষ নেতৃত্ব পাবে বা ভারতবর্ষ সুচারুভাবে পরিচালিত হবে সেটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন তৈরি হচ্ছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 1964 পরে লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং কাশ্মীরের মতো একটা জটিল ইস্যুকে তিনি যেভাবে ডিল করেছিলেন সেটা কিন্তু শুধু প্রশংসনীয় নয়, গোটা ভারতবর্ষের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করেছিল। এবং তারই ছোট্ট সময়ের প্রধানমন্ত্রীত্বে ভারত কিন্তু একটা বিশেষ মর্যাদা এবং একটা অ্যাচিভমেন্টে পৌঁছেছিল, যে কারণে তাকে ন্যাশনাল হিরো হিসাবে আমরা প্রত্যক্ষ করছি। তাই লাল বাহাদুর শাস্ত্রীর যে অবদান, তার সংক্ষিপ্ত প্রধানমন্ত্রিত্বকালীন যে তার অবদান, সেটার মূল্যায়নের উপরেও কিন্তু একটি প্রশ্ন হয়, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। থার্ড যে প্রশ্নটি, সেটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট হাউ ইন্দিরা গান্ধী। আচ্ছা, অ্যাজ এ হোল খুব সিম্পল করে বলি, এত কঠিন করে বলার দরকার নেই। ইভ্যালুয়েট ইন্দিরা গান্ধী অ্যাজ এ প্রাইম মিনিস্টার। ইন্দিরা গান্ধীকে আমরা সবাই জানি স্বাধীন ভারতের শ্রেষ্ঠ অগ্রগণ্য প্রধানমন্ত্রী রূপে তাকে চিহ্নিত করা হয়েছে। তার প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তিনি সেই চ্যালেঞ্জকে অতিক্রম করেননি, বরং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কিন্তু নেতৃত্ব দিয়েছেন, এবং তার সেই অবদানের মূল্যায়ন এখানে করতে বলা হয়। তবে খেয়াল রাখবে, তার অনেক ভালো কাজের মধ্যে কিন্তু একটা খারাপ বিষয়ের জন্য তিনি কিন্তু সমালোচিত হয়েছেন, এমনকি তার ক্ষমতাও কার্যত শেষ হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে যে এমার্জেন্সি পিরিয়ড একটা আমরা দেখি, যেটা আমরা জরুরি অবস্থাকালীন একটা পর্যায়ে দেখি। অনেক সময় বলে যে সেই সময়ের বিশেষ উল্লেখ করে বা সেই সময়ের একটু সমালোচনা করে প্রধানমন্ত্রী রূপে ইন্দিরা গান্ধীর অবদানের মূল্যায়ন করো, অর্থাৎ অ্যাজ এ হোল ইন্দিরা গান্ধীর কৃতিত্বের মূল্যায়ন করো। এভাবে কিন্তু একটি প্রশ্ন তোমরা তৈরি হয়ে নিও। আর একটা প্রশ্ন এখানে দেব, যদিও আশা করছি এই কটা প্রশ্নের মধ্যে তোমরা একটা পেয়ে যাওয়া উচিত ফাইনালে, তারপরেও আমি একটি প্রশ্ন আমি একটু দিয়ে রাখতে চাইব। সেটি হলো, এক্সামিন দ্য রোল অফ ইন্দিরা গান্ধী ইন দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ইন 1971। আমরা প্রত্যেকে জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ, সেই বাংলাদেশ তাদের যে মুক্তি সংগ্রাম, যে মুক্তিযুদ্ধ, সেখানে ইন্দিরা গান্ধী যে রোল পালন করেছে, যে ভূমিকা পালন করেছে, সেটা কিন্তু একেবারে অনস্বীকার্য। এবং ইন্দিরা গান্ধীর ভূমিকা ব্যতীত, ইন্ডিয়ান আর্মির ভূমিকা ব্যতীত স্বাধীন বাংলাদেশ কোনোদিনই সেভাবে তৈরি হতো বলে আমাদের মনে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর কী ভূমিকা ছিল তার একটা কিন্তু প্রশ্ন হয় ফাইনালে, তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নিও। আর সর্বশেষ যে ইউনিট, অর্থাৎ 4 নম্বর ইউনিট থেকে মাত্র 3টে প্রশ্ন শেয়ার করব। প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, ডিসকাস অ্যাবাউট দ্য ভূদান মুভমেন্ট অ্যান্ড দ্য রোল অফ বিনোবা ভাবে। বিনোবা ভাবে বলে যে আমরা নেতাকে প্রত্যক্ষ করি, তিনি কিন্তু ভূদান আন্দোলনে দৃষ্টান্তকারী অবদানের সাক্ষ্য রেখেছেন। অর্থাৎ ভূদান আন্দোলনে বিনোবা ভাবের অবদানের মূল্যায়ন করো। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো, অ্যাসেস দ্য রোল অফ রাম মনোহর লোহিয়া অ্যান্ড হিজ সোশ্যালিস্ট মুভমেন্ট। ইয়েস, রাম মনোহর লোহিয়া, ইনি ভীষণ একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, যিনি মূলত সামাজিক আন্দোলনের অগ্রগণ্য নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি এই সমাজ আন্দোলনে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কী ধরনের ভূমিকা পালন করেছিলেন, দেশের সমাজকে কি নতুন বার্তা দিয়েছিলেন, এবং এদেশের সামাজিক আন্দোলনের তিনি কিভাবে একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু আমাদের জানতে হবে, তৈরি হতে হবে। আর একটি প্রশ্ন দেব, সেটি হলো, ডিসকাস অ্যাবাউট দ্য জেপি মুভমেন্ট। জেপি হচ্ছে একটা শর্ট ফর্ম, যার পুরো নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণের নাম তোমরা প্রত্যেকে শুনেছ। তিনি কিন্তু স্বাধীনতার আগেও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যদিও তিনি
কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী, কিন্তু স্টিল তিনি গান্ধীজির সঙ্গে, গান্ধীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন, অনেক মুভমেন্টে তিনি পার্টিসিপেট করেছিলেন। এবং আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা কিন্তু দেখি যে একটা সময় তার গান্ধীবাদী দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত দর্শনের কিন্তু অনেক ক্ল্যাশ ছিল, বাট স্টিল আফটার ইন্ডিপেন্ডেন্স আমি কিন্তু যতটা প্রত্যক্ষ করে দেখেছি, এই জেপি বা জয়প্রকাশ নারায়ণ তিনি কিন্তু সামাজিক ক্ষেত্রে একটা অসম্ভব অনবদ্য অবদানের সাক্ষ্য রেখেছেন, এবং সেটার জন্য ইতিহাসের পাতায় তিনি যতটা প্রশংসিত, মর্যাদা পেয়েছেন, অবিস্মরণীয় হয়ে আছেন। তো তার উপর একটি প্রশ্ন তোমরা করে নিও, সংক্ষেপে প্রশ্ন আসতে পারে জেপি মুভমেন্ট, বা পুরো ফুল ফর্মে দিতে পারে ইভ্যালুয়েট জয়প্রকাশ নারায়ণ ইন সোশ্যাল মুভমেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, এভাবেও দিতে পারে। সো এই সব মিলিয়ে 4টে ডিফারেন্ট ইউনিট থেকে আমি যে কটা সিলেক্টিভ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকে মন দিয়ে দেখে নিও। আমি ডেফিনেট শিওর সেগুলোর মধ্যে থেকে তোমরা ফাইনালে অবশ্যই জানা পাবে। উপকৃত হলেই পরে আমার এই ক্লাস, আমার এই প্রচেষ্টা সার্থক। যদিও একটু দেরি হয়ে গেল সাজেশনটা তোমাদের প্রোভাইড করতে, বাট আশা করব যতটুকু সময় অবশিষ্ট আছে খুব ভালো করে পড়াশোনা করো এবং খুব ভালো রেজাল্ট করো। প্রত্যেকে ভালো থেকো। ক্লাসটি শেষ করলাম।